আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাভ ক্ষতির ক্লাসে যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে অনেকগুলো ঘোষণা আসবে। এক হচ্ছে আমাদের ওই লাভ ক্ষতির পার্ট 1 ক্লাসের লেকচার শিট যারা করছেন, মানে ক্লাস নোট যারা করছেন, সেখান থেকে যারা পুরস্কার পাইছেন তাদের নামটা আমি ঘোষণা করব। তারপর মানসিক দক্ষতার কোর্স ফিটা আমি কমানোর সিদ্ধান্ত নিয়েছি। ফিটা কমানোর পর কত টাকা করা হয়েছে সেটাও আমি জানাবো, এবং আমাদের ভবিষ্যৎ কোর্স প্ল্যান নিয়েও আমি একটু কথা বলবো। যেহেতু আজকে মার্চের 2 তারিখ, আমাদের আর 3 মাস পর পরীক্ষা। আমি 3 মাসে আগামী দিনে আমাদের রোড ম্যাপ সম্পর্কে একটু কথা বলবো। আর যদি কোনো কারণে ভুলে যায় একটু মনে করাই দেন, এই 3টা জিনিসই জানানো হবে। আর টোটাল পুরস্কার পেয়েছে 4 জন। এই 4 জনের নামে আমি জানাবো, 2 জন ছেলে 2 জন মেয়ে। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং ক্লাস, এবং একটু মনোযোগ দিলে আশা করি ইনশাল্লাহ বাসায় আর পড়া লাগবে না। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করে। আমি হচ্ছে লাভ ক্ষতির যে পার্ট 1 ক্লাসটা দিয়েছিলাম, ওখানে হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 পড়ানো হয়েছে, এবং ওইটা সবাই আশা করি ইনশাল্লাহ পারেন, কারণ ওটা শতকরার কনসেপ্ট দিয়ে পড়ানো হয়েছিল। আর যারা হচ্ছে কোনো কারণে পার্ট 1 ক্লাসটা করেন নাই, তারা হচ্ছে গ্রুপের ক্লাসটা দেওয়া আছে, ক্লাসটা দেখে নেবেন। আজকে হচ্ছে পার্ট 2, আমি পড়াবো টাইপ 3 থেকে। আচ্ছা, প্রথমে আসেন লাভ ক্ষতি। তার মানে কি হয়, লাভ হবে নাইলে ক্ষতি হবে। আচ্ছা, লাভ ক্ষতিতে জিনিস হচ্ছে 2টা, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে কি বিক্রয় মূল্য। আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা নির্ভর করবে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা নির্ভর করবে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। আপনার ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তখন হবে কি লাভ, আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে হবে কি ক্ষতি। তার মানে আমার লাভ হোক অথবা ক্ষতি হোক, এটা নির্ভর করতেছে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা বিষয়টা দেখলাম কি, যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে, আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কি ক্ষতি হবে। আচ্ছা, তাহলে লাভ হোক বা ক্ষতি হোক, যাই হোক, এটার আমরা পার্থক্যটা কিভাবে বের করি? লাভের ক্ষেত্রে যেহেতু বিক্রয় মূল্য তখন বড়, তার মানে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই না? আচ্ছা, আর ক্ষতির সময় কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আমি যা বলছি বিষয়টা তো তাই দাঁড়ালো, তাই না? তাহলে আপনার এই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হোক অথবা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হোক, এটার আমি কি পার্থক্য বলতে পারি না? পার্থক্য বলতে পারি। আচ্ছা, তাহলে লাভ হোক অথবা ক্ষতি হোক, আমরা তাহলে বলতে পারি কি লাভ হোক অথবা ক্ষতি হোক, এটার আমরা কি লিখতে পারি? পার্থক্য। পার্থক্য মানে কি লাভের ক্ষেত্রে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতির সময় কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আচ্ছা, এখন যদি আপনার লাভের শতকরা হার অথবা যদি ক্ষতির শতকরা হার বের করতে বলে, কি বলবে? লাভের শতকরা হার অথবা ক্ষতির শতকরা হার, এটাই আমাদের টাইপ 3 আলোচনার বিষয়। তখন লাভের ক্ষেত্রে যদি শতকরা হার বাইর করতে চাই তাহলে কি পার্থক্য ডিভাইডেড বাই, আমি বলছি কি লাভ হোক অথবা ক্ষতি হোক, লাভ হোক অথবা ক্ষতি হোক, দুই ক্ষেত্রেই ডিপেন্ড করে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তার মানে উপরে হবে পার্থক্য, নিচে হবে ক্রয় মূল্য। উপরে হবে পার্থক্য, নিচে হবে ক্রয় মূল্য। তার মানে আমরা ফাইনালি সূত্রটা কি শিখলাম? লাভের শতকরা হার বের করতে বলুক অথবা ক্ষতির শতকরা হার বের করতে বলুক, সূত্রটা হচ্ছে পার্থক্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। যদি লাভ হয় তখন কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর যদি ক্ষতি হয় তাহলে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই বেসিক আলোচনাটা যদি আমরা সবাই বুঝে থাকি, একটু সবাই কমেন্টস করেন তো বি ডান। এখন আমি ম্যাথে যাব। এই বেসিক আলোচনাটা যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু বি ডান লেখেন। তার মানে আলটিমেটলি ফাইনালি সামারি দাঁড়াইলো কি, লাভ বা ক্ষতি যারই শতকরা হার বাইর করতে বলুক না কেন, সূত্র হচ্ছে কি পার্থক্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%।
তার মানে লাভ বা ক্ষতি জারির শতকরা হার বাইর করতে বলুক না কেন, সূত্র কি? পার্থক্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। সবাই একটু ফিডব্যাক দেন বেসিকটা কি ডান হয়েছে কিনা, তাহলে আমরা ম্যাথে যাব। আচ্ছা বেসিক তাহলে সবাই ডান হওয়া শুরু করছে। তাহলে এবার আসেন প্রথমে অঙ্ক নাম্বার 2, টাইপ 3 কেস 1 এর অঙ্ক নাম্বার 2 শুরু করি। আচ্ছা 2 এ কি বলছে দেখেন, একটি লেবু 4 টাকায় কিনে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে 5 টাকায় বিক্রি করলে লাভের হার বাইর করতে বলছে। আচ্ছা আমি বলছি কি লাভ বা ক্ষতি যাই হোক না কেন, গল্প কি পার্থক্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। আচ্ছা একটা হলো 60 টাকা আর একটা হলো 5 টাকা, তাহলে পার্থক্য কত? 1 টাকা। কোনটা ক্রয় মূল্য কোনটা বিক্রয় মূল্য কিচ্ছু দেখার দরকার নাই। প্রথমে পার্থক্য বাইর করবেন কি হবে, বড় মাইনাস ছোট। তাহলে 5 আর 4 বিয়োগ করলে আসে কত? 1। এই পর্যন্ত খেলা কি বুঝছি? আমাকে যদি লাভের পার্সেন্টেজ বাইর করতে বলে বা ক্ষতির বাইর করতে বলে, আমার উপরের যে পার্থক্যটা, তখন আমি দেখবো না এটা কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য। পার্থক্য বাইর করবো কিভাবে? বড় মাইনাস ছোট। তাহলে 5 আর 4 এর পার্থক্য কত? 1 পাইলাম। এইবার একটু খেলা আছে, নিচেরটা হইতে হবে ক্রয় মূল্য। তাহলে 4 টাকায় কিনছি 5 টাকায় বিক্রি করছি, তাহলে 4 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য আর 5 টাকা হয়েছে কি আমার বিক্রয় মূল্য। তাহলে আমি বলছি কি নিচে বসবে কি ক্রয় মূল্য, তার মানে কি 4 ইন্টু 100%, তার মানে কি 25%। আমি কি সবাই বুঝাইতে পারছি 2 নম্বর ম্যাথটা? আমি কি সবাইকে 2 নম্বর ম্যাথটা বুঝাইতে পারছি? তাহলে আমাদের থিমটা কি? লাভের বা ক্ষতির জারি শতকরা হার বাইর করতে বলুক না কেন, পার্থক্য বাইর করবো কিভাবে? বড় মাইনাস ছোট করলাম। তারপর দেখবো ক্রয় মূল্যকে। যদি আরেকটা ম্যাথ করি, অঙ্ক নম্বর 6 কি বলছে, একজন কলা বিক্রেতা এক হালি কলা 20 টাকায় ক্রয় করে 18 টাকায় বিক্রি করলেন। 18 টাকায় বিক্রি করলেন, ক্ষতির হার কত? আচ্ছা অনেক সময় কিন্তু বলতে পারে লাভ বা ক্ষতির হার কত, মানে লাভও বা ক্ষতি সরাসরি উল্লেখ করে দেবে না, তখনও কোনো সমস্যা নেই। আমাদের গল্প কি পার্সেন্টেজ। আচ্ছা পার্থক্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এই তো। তাহলে 20 আর 18 পার্থক্য হলো কত? 2। আচ্ছা 20 টাকায় ক্রয় করছি, তাহলে ক্রয় মূল্য কত? 20। আর 18 টাকায় বিক্রি করছি, তাহলে বিক্রয় মূল্য কত? 18। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 20 ইন্টু 100%, দ্যাট মিনস হচ্ছে 10%। সবাইকে আমার কথা বুঝছেন? তার মানে কি পার্থক্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে সরাসরি যেহেতু ক্ষতি বলছে, আপনি তো বুঝতেছেনই ক্ষতি, কিন্তু প্রশ্নটা যে দিত শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, লাভ বা ক্ষতি, তখন আপনি আবার দেখবেন কি ক্ষতি না লাভ হয়েছে। তখন দেখবো কি ক্রয় মূল্য কি বড় না ছোট। ক্রয় মূল্য বড় হইলে হয় কি ক্ষতি, ক্রয় মূল্য ছোট হইলে হয় কি লাভ। এটা তো আমরা সবাই জানি। ক্রয় মূল্য বেশি হইলে কি ক্ষতি হয়েছে, আর ক্রয় মূল্য কম হইলে কি লাভ হয়েছে। তার মানে যদি কখনো সরাসরি লাভ বা ক্ষতি না বইলা বলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, তখন আবার অতিরিক্ত একটু দেখতে হবে যে আমার কি ক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য কম। ক্রয় মূল্য বড় হইলে ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য কম হইলে লাভ হয়েছে। এখন এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে একটু সবাই ফিডব্যাক দেন তো। এক্সাম্পল 2.6 ডান। আচ্ছা 2.6 লেখা লাগবে না, এক্সাম্পল ডান লেখেন। সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল কি ডান হয়েছে নাকি একটু লেখেন তো সবাই। আচ্ছা ডান হইলে এবার আসেন এক্সাম্পল নাম্বার 7। আচ্ছা 7 নম্বর কি বলছে দেখি, একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায়
বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, 20 টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার, আচ্ছা ক্ষতির শতকরা হার মানে কি? পার্থক্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এই তো গল্পটা দেখেন। আবার ক্ষতি বা লাভের যারই পার্সেন্টেজ বের করতে হলে পার্থক্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। আচ্ছা এখন একটু কোশ্চেন করি, 380 টাকায় বিক্রি করায়, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে 380। আচ্ছা 20 টাকা ক্ষতি হলো, ক্ষতি হলো 20। এখন ভাইয়া আগে যখন আমরা ম্যাথগুলো করছি তখন কি একটা ক্রয় মূল্য দেওয়া ছিল, একটা বিক্রয় মূল্য দেওয়া ছিল, তারপর আপনি কি বড় মাইনাস ছোট করে পার্থক্য বাইর করছেন, তারপর নিচে ক্রয় মূল্য বসাই দিচ্ছেন, গান শেষ। কিন্তু এখানে কি সরাসরি ক্রয় মূল্য দেয়া আছে? দেয়া তো নাই। তাহলে 380 টাকা হচ্ছে আমার বিক্রি মূল্য আর 20 টাকা হচ্ছে ক্ষতি, তাহলে ক্রয় মূল্য কত? এটা আমি দুইভাবে করাচ্ছি। প্রথমে আসেন যারা একটু কম বোঝেন তাদের জন্য। আচ্ছা আমরা বলছি কি ক্ষতি মানে কি? ক্রয় মূল্য হইতে হবে বড় আর বিক্রয় মূল্য হইতে হবে ছোট। আচ্ছা তাহলে ক্ষতি হয়েছে কত? 20 টাকা, ক্রয় মূল্য বাইর করব, বিক্রয় মূল্য কত? 380। তাহলে বা ক্রয় মূল্য সমান সমান কত? 380 প্লাস 20, দ্যাট মিনস হচ্ছে 400। যারা কম বোঝেন তারা এইভাবে ক্রয় মূল্য বাইর করবেন 400। আচ্ছা তাহলে ক্রয় মূল্য বাইর করছি কিভাবে? আমরা জানি কি ক্ষতি মানে কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, মান দুইটা বসাই দিলে কি ক্রয় মূল্য আসছে। তাহলে আবার ক্রয় মূল্য আসছে কত? 400 আর বিক্রয় মূল্য কত? 380। তাহলে পার্থক্য কত? 20। ক্রয় মূল্য কত? 400 ইন্টু 100%, 0000 কাটা, দ্যাট মিনস ক্ষতি হচ্ছে 5%। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে ক্ষতি কত? 5%। তার মানে সরাসরি যদি ক্রয় মূল্য দেওয়া না থাকে তখন কিন্তু এইভাবে গল্পটা সাজায় নিতে হবে। আমার কথা বুঝছেন? আচ্ছা এখন যাদের বেসিক খুব ভালো তারা তো আর এত কিছু করবেন না। তারা জানেন কি ক্ষতি হইলে কি ক্রয় মূল্য বড় হবে, ক্ষতি হইলে কি ক্রয় মূল্য বড়। তাহলে 380 সাথে কি 20 যোগ করলে যা পাবো সেটাই ক্রয় মূল্য। আপনার যদি ক্ষতি বলে 380 টাকায় বিক্রি করে আমার 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কি বড় হবে। তাহলে বড় সময় কি যোগ করতে হয়। আচ্ছা এখন যদি বলা হয় 380 টাকা বিক্রি করায় আমার 20 টাকা লাভ হইলো, লাভের সময় আবার কি ক্রয় মূল্য ছোট হইতে হবে, ছোট সময় কি করতে হয়? বিয়োগ করতে হয়। তখন কিন্তু ক্রয় মূল্য হইতো 360 টাকা। যদি এদের বলতো 380 টাকা বিক্রি করায় 20 টাকা লাভ হলো, তাহলে কি লাভের সময় কি আবার ক্রয় মূল্য ছোট না? তখন কি 380 দিয়ে 20 করতাম বিয়োগ। আর ক্ষতি হয় কি ক্রয় মূল্য বড়, বড় হইলে যোগ করবেন, ছোট হইলে বিয়োগ করবেন। বেসিকটা বুঝছেন? যারা খুব ভালো মুখে মুখে করতে পারে, আর যারা মুখে মুখে করতে পারে না তারা এই ফরম্যাটে যাবেন। আর লাভের কথা বললে লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। মানে সহজ কথা ভাইয়া, মুখে মুখে কইরা আবার ভুল করা যাবে না, কারণ পরীক্ষা একটা ম্যাথ করতে কম বেশি 1 মিনিট সময় পাওয়া যাবে। এই জন্য তাড়াহুড়া কইরা আবার ভুল করেন না। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন সবাই লেখেন কেস 1 ডান। আশা করি ইনশাল্লাহ পার্সেন্টেজের কেস 1 এর যে কোনো এক্সাম্পল আসলে আমরা সবাই পারবো। এবার বরাবো কেস 2। সবাই একটু কমেন্টস করে দেন কেস 1 কি ডান হয়েছে নাকি। আচ্ছা কেস 2 পড়ানোর আগে একটু আমি পুরস্কারের ঘোষণা দেই। আমি লাভ ক্ষতি পার্ট 1 এর উপর নোট যারা করছেন বলছিলাম কি ছেলেদের ভিতর থেকে একজনকে 1000 টাকা বিকাশ করা হবে, মেয়েদের ভিতর একজনকে 1000 টাকা বিকাশ করা হবে, মানে দুইজনকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু আপনারা অনেকেই নোট করছেন এবং নোটগুলো খুব ভালো মানসম্পন্ন ছিল। অন্তত 15টা নোট আছে যারা পুরস্কার পাওয়ার দাবিদার, মানে অন্তত 15 জন এমন নোট করছেন যে 15 জনকেই আমার পুরস্কার দেওয়া উচিত। কিন্তু 15 জন তো দিন শেষে পুরস্কার দেওয়া যাবে না, অনেক ফিল্টারিং করার পরও লাস্ট পর্যন্ত আমি 4 জনকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি নামগুলো বলে দিচ্ছি, প্রত্যেকে যাই 4 জন পুরস্কার পাবেন আমাকে ক্লাসের পর আপনার বিকাশ নাম্বারটা আমার মেসেঞ্জারে একটু দিবেন, আমি আপনাকে বিকাশ করব। প্রত্যেককে 1000 টাকা করে বিকাশ করা হবে। আমি একটু নামগুলো বলে দিচ্ছি যারা পুরস্কার পাইছেন। আচ্ছা নাম হচ্ছে, প্রথম হচ্ছে মেয়েদেরটা বলতেছি, সিলভি, তারপর হচ্ছে সিলভি একজন, মাহি একজন, এই 2 জন। ছেলেদের ভিতর হচ্ছে মিজানুর রহমান আর আরেকজন হচ্ছে ইমন। এই 4 জনকে পুরস্কার দেওয়া হয়েছে। মেয়েদের ভিতর হচ্ছে সিলভি, মাহি
আর ছেলেদের ভিতর হচ্ছে মিজানুর, আরেকজন হচ্ছে ইমন। এই চারজনকে পুরস্কার দেওয়া হয়েছে। এর ভিতর সিলভি, ওনাকে আমার পক্ষ থেকে স্পেশাল থ্যাঙ্কস, কারণ উনি আমি যে নিয়মে ম্যাথ করাইছি তার বাইরে নিজস্ব একটা নিয়ম দিয়ে ম্যাথগুলো করছে। যদিও যেই নিয়মটা দিয়ে উনি ম্যাথ করছে এটা খুবই রিক্সি মেথড। রিক্সি মেথড মানে কি, খুব দ্রুত ক্যালকুলেশন যারা পারে তারা সেই নিয়মটা ফলো করলে আমি যেই নিয়মে করাইছি তার থেকে দ্রুত অ্যান্সার করতে পারবে। মানে আমি লাভ করতে যে নিয়মটা দেখাইছি এই নিয়মটাতে রিস্ক ফ্যাক্টর কম, মানে আপনার ভুল করার চান্স নাই, আর ম্যাথটা 40 সেকেন্ডের ভিতর হয়ে যাবে। আর সিলভি উনি যে নিয়মটা দেখাইছে এতে ম্যাথটা 20 সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু হিউজ রিস্ক ফ্যাক্টর আছে, কারণ আপনাকে ওখানে ক্যালকুলেশনের প্রচুর খেলা খেলতে হবে। এর জন্য সিলভি ওনাকে আমার পক্ষ থেকে স্পেশাল থ্যাঙ্কস। এই কারণে উনি খুব সুন্দর একটা নোট করছেন যে মানে নতুন একটা নিয়ম দেখাইছেন, যে নিয়মেও ম্যাথটা করা যায়। অবশ্যই করা যাবে, কিন্তু আপনার জন্য একটা ওয়ার্নিং, যদি ক্যালকুলেশনে উইকনেস থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে ওই মেথডে আপনি ভুল করার চান্স বেশি। যদি আপনি ক্যালকুলেশন খুব ভালো পারেন তাহলে পরীক্ষায় নিয়ম করতে পারবেন, কারণ বাসায় আপনি নোট করার সময় অনেক সময় পাবেন। পরীক্ষার হলে কিন্তু সুপার গতিতে ম্যাথ করতে হবে, মাথা অনেক প্রেশার থাকবে। আর বাকি যে তিনজন নোট করছেন এর ভিতর হচ্ছে মিজানুর, উনি হচ্ছে খুব সুন্দর একটা সাইড নোট দিছেন যে এই জিনিসগুলো কিভাবে আসছে, তার মানে ভবিষ্যতে এই নোটটা কাজে লাগবে। মাহি, ওনার নোটটাতে পুরস্কার দেওয়া হয়েছে, উনি খুব সুন্দর হাতের লেখা পরিষ্কার করে খুব গুছিয়ে লিখছে এই কারণে। ইমন, ওনারে পুরস্কার দেওয়া হয়েছে, উনি খুব সুন্দর একটা ডিজাইন করে নোট করছে। মানে চারজনকে আমি 4টা ক্যাটাগরিতে পুরস্কার দিছি। একজন নতুন নিয়ম করছে, একজন প্রত্যেকটা ম্যাথের পাশে একটা সাইড নোট লিখে দিছে যাতে বুঝতে পারেন, একজনের হাতের লেখা খুব সুন্দর হয়েছে, আরেকজন একটু গ্রাফিক্সের ডিজাইন করছে, আমার একটু ছবি টবি দিছে। মানে চারজনকে 4টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। ভবিষ্যতে এরকম পুরস্কার কন্টিনিউ থাকবে যাতে আপনারা বেশি বেশি পড়ার প্রতি আগ্রহ বেশি পান। কথা কি বুঝছেন? তাহলে পুরস্কার সংক্রান্ত ঘোষণা শেষ। আরো পুরস্কার থাকবে, মন খারাপ করার কিছু নাই, সবাই কম বেশি পুরস্কার পাবেন যদি অ্যাটেন্টিভ থাকেন। কথা কি বুঝতে পারছেন? কারণ আমি এখন থেকে প্রায় ক্ষেত্রেই নোটের ক্ষেত্রে এরকম পুরস্কার দেব। আচ্ছা, এবার আছেন কেস 2। কেস 2, আচ্ছা কেস 2তে আমি প্রথমে দুইটা প্যাটার্ন লিখি, একটা হচ্ছে কোশ্চেন 1 আর একটা হচ্ছে কোশ্চেন 2। আচ্ছা, কোশ্চেন 1-এ বলা হয়েছে ক্রয় মূল্য আচ্ছা, এই দুইটা লেখা একটু খেয়াল করেন। প্রথমে আসেন কোশ্চেন 1, যদি এরকম কোশ্চেন দেয় ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 ভাগ, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 ভাগ। আচ্ছা, আর কোশ্চেন 2 বলছে কি বিক্রয় মূল্য ক্রয় মূল্য 4/5 ভাগ হলে, বিষয়টা একটু বলছেন। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5, এই ধরনের যদি অনুপাত টাইপের দেয় 4/5, এটাকে কিন্তু আপনি এইভাবে চিন্তা করতে পারেন 4:5। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে বলছে কি যদি ডিটেলসে বুঝাই, প্রথমে ডিটেলসে বুঝাই তারপর শর্টকাট করে দিচ্ছি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য, তার মানে কি ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য, তাই না? ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য কি 4:5। তাহলে ক্রয় মূল্য যদি 4x হয় তাহলে বিক্রয় মূল্য কত 5x। এগুলো আমরা আরো ভালো করে বুঝবো অনুপাতের ক্লাসে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য 4/5, তাহলে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য 4/5 কি লেখা যায় 4:5। অলওয়েজ অনুপাতের সাথে আমরা কি x ধরবো, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার 4x, বিক্রয় মূল্য হচ্ছে 5x। এই পর্যন্ত বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যদি লাভ বা ক্ষতির পার্সেন্টেজ বের করতে বলে এরকম দিয়া, আমরা লাভ বা ক্ষতির পার্সেন্টেজের কত শিখছি কি পার্থক্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এই তো। এখন এই ম্যাথটাতে যদি আপনার লাভ বা ক্ষতির পার্সেন্টেজ বের করতে বলে তাহলে পার্থক্য কি 5x আর 4x বাদ দিলে থাকে কি শুধু x, ক্রয় মূল্য কি 4x ইন্টু 100%, তার মানে x কাটা, দ্যাট মিনস 25%। গল্প কি বুঝাইতে পারছি? তাহলে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য 4:5 দেওয়া আছে। আর এখানে বলছে কি বিক্রয় মূল্য ক্রয় মূল্য, তার মানে কি বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য সমান কি 4:5।
তাহলে এখন বিক্রয় মূল্য কি 4x আর ক্রয় মূল্য কি 5x। আমি কি বুঝাইতে পারছি? আরো ডিটেলস আমরা সুন্দর করে বুঝবো অনুপাতের যখন ক্লাস করব। তাহলে আপাতত আমরা শিখলাম কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য 4/5। তাহলে আপনি যদি সংক্ষেপে করেন তাহলে উপরেরটা হচ্ছে 4x, নিচেরটা হচ্ছে কি 5x। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের প্রথমে কি ক্রয় মূল্য 4x কার বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে নিচের মানটা। প্রথমটা হচ্ছে উপরের মান, নিচেরটা হচ্ছে পরেরটা হচ্ছে নিচের মান। তাহলে ক্রয় মূল্য এখানে 4x, বিক্রয় মূল্য 5x। বিক্রয় মূল্য ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য প্রথম মান, তাহলে বিক্রয় মূল্য উপরেরটা 4x আর পরে হচ্ছে কি ক্রয় মূল্য হচ্ছে কি 5x। আপনি দুই ভাবে করতে পারেন, এরকম ইস্টু করে করতে পারেন ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, অথবা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে উপরের মানটা, পরে যেটা আছে সেটা হচ্ছে নিচের মানটা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 4x আর বিক্রয় মূল্য হচ্ছে 5x। এটা বাংলা ভাষাতেই বুঝতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি এই পর্যন্ত বুঝে থাকেন সবাই একটু লেখেন তো বেসিক ডান। যদি এই পর্যন্ত সবাই বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন বেসিক ডান। হ্যাঁ, র যুক্তটা নিচের মান, এই যে র যুক্তটা নিচের মান। আচ্ছা গুড, সবারই বেসিক ডান যেহেতু লিখতেছেন। এবার আমি একটু কেস 2 এর অঙ্ক করি। প্রথমে আসেন অঙ্ক নাম্বার 11। আচ্ছা 11তে কি বলছে দেখেন, এক ব্যক্তি তার আয়ের 3/4 অংশ ব্যয় করেন। তার সঞ্চয়ের শতকরা হার কত? মানে সঞ্চয়ের পার্সেন্টেজ বের করতে হচ্ছে। আচ্ছা সঞ্চয় যদি করেন তাই এই জায়গায় গল্প একই, পার্সেন্টেজ মানে কি উপরে পার্থক্য। আচ্ছা সঞ্চয় করবেন নাকি উনি কারো কাছে ধার করবেন, এটা ডিপেন্ড করে কিসের উপর? তার আয়ের উপর না। আমি মাস শেষে কিছু টাকা সঞ্চয় করি অথবা আমি মাস শেষে কারো কাছে কিছু টাকা ধার করি, মানে যে টাকা করি তাদের হচ্ছে না, এটা ডিপেন্ড করে কিসের উপর? আয়ের উপর। তাহলে পার্থক্য ডিভাইডেড বাই আয় ইন্টু 100%। আচ্ছা আয়ের 3/4 অংশ ব্যয় করেন, এই জায়গায় একজন একটা খুব সুন্দর কথা বলছে। আপনি যদি ধরতে না পারেন যে কোনটা কার মান, এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 4x, যার সাথে র থাকবে আয় এর র থাকবে এটা হচ্ছে নিচের মানটা। তাহলে আয় কত? 4x আর ব্যয় কত? 3x। আপনি যদি ধরতে না পারেন কোনটার মান উপরেরটার কোনটা নিচেরটা, তাহলে 3/4 বলছে, তার মানে কি 3x 4x। যার সাথে র থাকবে সেটা হচ্ছে নিচের মান, যার সাথে র থাকবে সেটা হচ্ছে নিচের মান। তাহলে আয় কত? 4x আর ব্যয় কত? 3x। তাহলে পার্থক্য কি? 3x আর 4x এ শুধু x, আয় কত? 4x, x কাটা যায়, দ্যাট মিন্স হচ্ছে 25%, তার মানে 25 টাকা। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনার সোজা হিসাব হচ্ছে নিচের মানটা কোনটা যার সাথে র থাকবে, নিচের মান কোনটা যার সাথে র থাকবে। সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন আমি আরেকটা ম্যাথ করে ফিডব্যাক নিচ্ছি। 12 নম্বর ম্যাথটা আশা করি আমি যে নিয়মে করাচ্ছি এই নিয়মেই সবাই বুঝবেন। কোনো কারণে যদি একটু কম বোঝেন ভয় পাওয়ার কিছু নাই, অনুপাতে আবার পুরোটা ভালো মতো বুঝে দেবেন, কারণ এখানে অনুপাতের কনসেপ্ট ইউজ করা হয়েছে। 12 নম্বর কি বলছে দেখেন, একটি গরু 450 টাকায় বিক্রি করায়, 450 টাকায় বিক্রয় করায়, একটি গরু 450 টাকায় বিক্রি করায়, তার ক্রয় মূল্যের 1/8 অংশ লাভ হয়। গরুটির ক্রয় মূল্য কত? আচ্ছা ক্রয় মূল্যের 1/8 অংশ লাভ হয়, তাহলে ভাই আমি বলছি কি যার সাথে র থাকবে সেটা কি নিচের মান, তাহলে ক্রয় মূল্য কি 8x আর লাভ কি শুধু x। এই পর্যন্ত কি ঠিক আছে? ক্রয় মূল্যের 1/8 অংশ লাভ হয়, 1/8, এটার আপনি কি করবেন? প্রথমে x দিয়ে দিবেন, 1x তো আর লেখা লাগে না, শুধু x দিলেই হয়। তাহলে যার সাথে র থাকবে সেটা নিচের মান, তাহলে ক্রয় মূল্য হচ্ছে কি 8x, লাভ হচ্ছে কি x। আচ্ছা
এবার সে বলছে কি 450 টাকায় বিক্রি করায়, তাহলে এই 450 টাকা কি বিক্রয় মূল্য? এই পর্যন্ত ঠিক আছে? এই 450 টাকা কি বিক্রয় মূল্য। আমরা জানি কি লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভ দেয়া আছে এক্স আর ক্রয় মূল্য দেয়া আছে 8x, তাহলে বিক্রয় মূল্য আসবে কত? 9x। যারা কম বোঝেন তারা এভাবে বের করবেন, লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর যারা ভালো বোঝেন তাদেরকে আমি শিখেছি কি যখন লাভ হয় তখন কি করতে হয়? যোগ করতে হয়। আর যখন ক্ষতি হয় তখন কি বিয়োগ করতে হয়। তাহলে ক্রয় মূল্য 8x এর সাথে যদি আমি x এ যোগ করি তাহলে আমি বিক্রয় মূল্য কি পাচ্ছি? 9x না? আমার কথা কি সবাই বুঝতেছেন? আমি বলছি কি যখন লাভ হবে তখন যোগ আর ক্ষতি হলে কি বিয়োগ। তাহলে যেহেতু লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য পাবো কি হবে? ক্রয় মূল্য প্লাস লাভ। ক্লিয়ার? তাহলে বিক্রয় মূল্য আসছে কত? 9x। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে 450 টাকা। তাহলে আপনি কি লিখতে পারেন এরকম প্রশ্ন মতে 9x সমান সমান হচ্ছে 450। একটা নতুন জিনিস শিখবো এখন, একটা নতুন জিনিস শিখবো, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। একটা নতুন জিনিস শিখবো, সবকিছু মুছে ফেললাম। এটার বিস্তারিত আরো শিখবো আমরা অনুপাতের ক্লাসে। আপাতত আজকে নতুন করে শিখেন। প্রশ্ন মতে বিক্রয় মূল্য 9x সমান সমান কত? 450। তাহলে বা x সমান সমান কত হবে? 450/9। চাইছে কি ক্রয় মূল্য? ক্রয় মূল্য মানে কি 8x। এতদিন আপনারা করতেন কি মানদাতার আমলের ক্যালকুলেশন, এখান থেকে কাটাকাটি করে পাইতেন 50। এবার ক্রয় মূল্যের x এর জায়গায় 50 বসালে কি আসে? 400 আসে না? তাহলে ক্রয় মূল্য কত? 400 টাকা। আপনারা মানদাতার আমলে এইভাবে ক্যালকুলেশন করতেন, কিন্তু আমরা ডিজিটাল যুগের মানুষ, আমরা কি আর মানদাতার আমলে ক্যালকুলেশন করব? আজকে থেকে নতুন একটা ক্যালকুলেশন মেথড শিখেন। 9x সমান সমান কি 450। তাহলে বা x সমান সমান কত? 450/9। এই পর্যন্ত ঠিক আছে? বাইর করতে বসে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কি 8x। তাহলে বা 8x সমান সমান কি হবে? 450 × 8/9, তার মানে 400 টাকা। যে এতটুকু একটু কম বুঝছেন তার ভয় পাওয়ার কিছু নাই, অনুপাতের ক্লাসে পুরো বিস্তারিত শিখে যাবেন। তাহলে যদি আপনার এই ধরনের কোনো ম্যাথ আসে, এগুলো অনুপাতে আমরা প্রচুর করব পরের ক্লাসে, অনুপাত লাভ ক্ষতির শেষে, তখন আমরা আরো ভালো মতো শিখবো। আপাতত এই নিয়মটা শিখে রাখেন। আমার কথা কি বুঝছেন? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আপনারা 450 টাকা বিক্রয় মূল্য বলছে, তার মানে কি বিক্রয় মূল্য পাইছি কি 9x। তাহলে 9x এর মান কত? 450। ক্রয় মূল্য কত? 8x। তাহলে 8x চাইছে, এই নিয়মে বের করে দেবো। কম বুঝলে অনুপাতে বাকিটুকু বুঝে নেব। সবকিছু বুঝে থাকলে সবাই লেখেন টাইপ 4 ডান। পুরো আলোচনা বুঝে থাকলে সবাই একটু লেখেন টাইপ 4 ডান। একটু কমেন্টস করেন সবাই, টাইপ 4 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, টাইপ 4 ডান হয়েছে, সরি টাইপ 3 ডান হয়েছে, সরি টাইপ 3। আচ্ছা, এখন আমি টাইপ 4 পড়াবো। আজকে টাইপ 4 পর্যন্তই পড়ানো হবে। তার আগে একটু আমি মানসিক দক্ষতার ব্যাপারে 1 মিনিট কথা বলে তারপরে আমি অন্য আলোচনায় যাচ্ছি। প্রথম কথা হচ্ছে একটু কোর্স ফির বিষয়টা আমি বলি। দুই একজন একটু যেহেতু জানতে চাইছে যে ভাই আমরা প্রথমে একটু বেশি টাকা দিয়ে ভর্তি হয়েছি, পরে কেন কম টাকা দিয়ে নেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবে মন খারাপ হওয়ার কারণ। আমি প্রথমে জাস্ট 2 মিনিট সময় নিচ্ছি, একটু কোর্স ফির ব্যাপারটা বলি। প্রথমে আমি হচ্ছে আমাদের ম্যাথের কোর্স ফি, মানে 44 পিলির ব্যাচ, এটার জন্য কিন্তু আমি কারো কাছে কোনো দুঃখ প্রকাশ করি নাই। আমি কিন্তু দুঃখ প্রকাশ করছি আপনার মানসিক দক্ষতার কোর্স ফি এই ব্যাচের স্টুডেন্টদের জন্য ছিল 460 টাকা, যে আপনি 460 টাকা দিয়ে মানসিক দক্ষতার ব্যাচে ভর্তি হতে পারবেন। যেহেতু আমি কোর্স ফি কমানোর সিদ্ধান্ত নিছি, এর জন্য আমি মানসিক দক্ষতার ব্যাচে যারা 460 টাকায় ভর্তি হয়েছি আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আপনারা কিছুটা বঞ্চিত হবেন। কিন্তু ম্যাথমেটিক্সের জন্য আমি কারো কাছে দুঃখ প্রকাশ করি নাই,
কারণ ম্যাথমেটিক্সে আমি আমার সিদ্ধান্ত যেটা নিছি এটা লজিক্যাল সিদ্ধান্ত ছিল। কারণটা হচ্ছে আপনাদের মানসিক এই ম্যাথের মূল ফি ছিল 1070, আর আমি যখন ফিটা 750 টাকা করছি তখন ম্যাথের অনেকগুলো ক্লাস হয়ে গেছে। অনেকগুলো ক্লাস মানে 60টা অধ্যায় পড়ানো শেষ, 60টা অধ্যায় পড়ানো শেষ। তাহলে যে স্টুডেন্ট 1070 টাকা দিয়ে ভর্তি হয়েছে সে সবগুলা ক্লাস লাইভ পাচ্ছে, আর যে 750 টাকা দিয়ে ভর্তি হয়েছে সে কিন্তু 60টা অধ্যায়ের ক্লাস মিস করতেছে। এই 60টা অধ্যায় কিন্তু আমি 30টার উপরে ক্লাস নিছি। তাহলে এটা তো লজিক্যাল। এটার জন্য আমি কারো কাছে সরি বলবো না, এবং এটা সরি বলার কোনো কারণই নেই। কারণ এখানে লাইভ ক্লাস সবগুলো করবে সে 1070 টাকা দিয়ে ভর্তি হয়েছে, আর যে 750 টাকা দিয়ে ভর্তি হয়েছে সে তাকে কিন্তু 30টার উপরে ক্লাস রেকর্ড করে নিতে হবে। সুতরাং এখানে দুঃখ প্রকাশ করার কোনো প্রশ্নই ওঠে না, এবং আমি এটা নিয়ে কোনো দুঃখ প্রকাশও করি নাই। কিন্তু কেউ কেউ ম্যাথের প্রসঙ্গটাও আনছেন, এই কারণে আমি সেটা বললাম। আচ্ছা, এবার আছে মানসিক দক্ষতার বিষয়টা। এই কারণে আমি দুঃখ প্রকাশ করছি কারণ মানসিক দক্ষতার খুব অল্প কয়টা ক্লাস হয়েছে। যেহেতু অল্প কয়টা ক্লাস হয়েছে, তার মানে চাইলে যে 460 টাকা দিয়ে ভর্তি হয়েছে আর এখন যে নতুন কমন ফিতে ভর্তি হবে, এ তো নিজের একটু বঞ্চিত দাবি করতেই পারে। কারণ ওখানে তো ক্লাস মাত্র 5টা হয়েছে, মাত্র 6টা ক্লাস হয়েছে, তাহলে সে তো বঞ্চিত দাবি করতে পারে। এর জন্য যারা 460 টাকায় মানসিক দক্ষতার কোর্সে ভর্তি হয়েছেন তাদের কাছে আমি আবারও দুঃখ প্রকাশ করি, ফিটা কমাচ্ছি। আর ফিটা কমানোর কারণটা হচ্ছে মানসিক দক্ষতায় খুব অল্প পরিশ্রম করে অনেক বেশি নাম্বার পাওয়া যায়, এবং আমি মানসিক দক্ষতার যে ক্লাসগুলো নিচ্ছি ইনশাল্লাহ ওই ক্লাসগুলো করলে আর আলাদাভাবে বাসায় পড়া লাগবে না, খুব অল্প জিনিস পড়তে হবে। এই কারণে এত ভালো ক্লাসগুলা আমি চাই সবাই করুক। কারণ আপনি ম্যাথে যেমন আমার কাছে পড়তেছেন, দিন শেষে তো আমি চাবো আপনি মানসিক দক্ষতায় ভালো করেন এবং পিলিতে কোয়ালিফাই করেন। আর ম্যাথেও মার্ক 15, মানসিক দক্ষতায় ম্যাথ 15। এই কারণে মানসিক দক্ষতা ফিট আমি কমাচ্ছি যাতে সবাই পড়তে পারেন। কারণ এই ব্যাচে আমার স্টুডেন্ট হচ্ছে 2700 প্লাস, এখান থেকে মানসিক দক্ষতায় পড়ে মাত্র 700 জন। তার মানে এই ব্যাচে 2000 জনে কিন্তু মানসিক দক্ষতায় পড়তেছে না। এদের ভিতরে জানি সবাই পড়তে পারে, এই কারণে মানসিক দক্ষতার ফিটা আমি সবার জন্য 300 টাকা করে দিলাম। এবং এই 300 টাকায় ভর্তি হওয়ার জন্য যারা হতে আগ্রহী অবশ্যই 15ই মার্চের ভিতর ভর্তি হবেন। কারণ এরপর যদি ভর্তি হন তখন তো অনেকগুলো ক্লাস হয়ে গেছে, অনেকগুলো ক্লাস হয়ে গেলে আর ভর্তি হলে তো অনেকগুলো ক্লাস রেকর্ড করতে হবে, আর পরীক্ষা যেহেতু 3 মাস পর, সুতরাং এরপরে ভর্তি হলে আর লাভ হবে না। এই কারণে আমি এই অফারের ফিটা অনন্তকাল রাখতেছি না, শুধুমাত্র 15ই মার্চের ভিতর যারা ভর্তি হবেন তারাই 300 টাকায় ভর্তি হতে পারবেন। এবং আমার সাজেশন থাকবে যারা ভর্তি হবেন 300 টাকায় এরা অবশ্যই আগামী 7 দিনের ভিতর ভর্তি হবেন। কথা বলছেন? তা নাহলে আপনার অনেকগুলো ক্লাস মিস হয়ে যাবে, এতগুলো মিস ক্লাস আপনার রেকর্ড করা চ্যালেঞ্জিং হয়ে যাবে। যদি পড়েনি তাহলে আবার কেন দেরিতে ভর্তি হবেন? আর আমার আপনাদের সবার জন্য মানসিক দক্ষতার ফিটা 300 টাকা করা উচিত ছিল। এটা আমার ভালো সিদ্ধান্ত হয় নাই যে 460 টাকা করছি, এটা ভালো সিদ্ধান্ত ছিল না। এখানে আমি একটু ব্যবসায়িক চিন্তা বেশি করছি, এই চিন্তাটা আমার একটু কম করা উচিত ছিল। কারণ আমি যদি এটা প্রথমেই 300 করতাম তাহলে সবাই এখানে পড়তে পারতেন, কিন্তু আমি 460 টাকা যেহেতু করছি এটা আমার ভালো সিদ্ধান্ত হয় নাই, একটু বেশি কমার্শিয়াল সিদ্ধান্ত হয়ে গেছে, এর জন্য সরি। কিন্তু যারা ম্যাথ নিয়ে প্রশ্ন তুলছেন তাদের কাছে আবার অনুরোধ, ম্যাথ নিয়ে কোনো কথা বলা যাবে না, কারণ ম্যাথের সিদ্ধান্ত সবটাই লজিক্যাল ছিল, ওখানে কাউরে বঞ্চিত করা হয় নাই। আচ্ছা, এখন মানসিক দক্ষতা যারা ভর্তি হবেন 300 টাকায় ভর্তি হয়ে যান। তাহলে আমি এখন আবার পরবর্তী পড়াতে ব্যাক করি। আচ্ছা, তাহলে আমি এখন একটু পড়ানোতে ব্যাক করি। সেটা হচ্ছে এখন টাইপ 4 পড়াবো। আচ্ছা, টাইপ 4 এর জন্য প্রথমে আসেন কেস 1। কেস 1 এটা খুবই জনপ্রিয় একটা টাইপ, এখান থেকে যে কোনো নিয়োগ পরীক্ষা অসংখ্যবার কোশ্চেন আসছে, এবং এটা আমরা পুরোটাই শর্টকাট দিয়ে করব। কেস 1 আমি একটা সূত্র লিখে দিচ্ছি, সবাই একটু সূত্রটা লেখেন। জি, এই তোমার আসতেছি, তুমি ইনসুলিনটা নিয়ে রেডি হও, আমি জাস্ট 1 মিনিট। আচ্ছা ভাই, সবাই এটা একটু স্ক্রিনশট নেন, জাস্ট 1 মিনিট, আমি তোমার মায়ের ইনসুলিনটা দিয়ে আসি।
আচ্ছা ভাইয়া, আসেন টাইপ ফোরে আপনি প্রথমে আমি কেস ওয়ান নিয়ে আলোচনা করতেছি, খুব মনোযোগ দিয়ে দেখেন। এটা আমরা এই শর্টকাট দিয়ে করব, কারণ এটা ডিটেলস নিয়ম করতে গেলে অনেক বড় হয়ে যাবে, বড় মানে 4 মিনিটের মতো লাগবে। যেই জিনিস 4 মিনিট লাগে ওইটা তো আর আমরা পিলিতে করতে পারবো না। আচ্ছা, কি বলবে? টাকায় বলবে অথবা একই টাকা বলবে, টাকায় বলবে অথবা একই টাকা বলবে। বিস্তারিতটা আমি এক্সাম্পল করানোর সময় দেখাচ্ছি। হয় বলবে টাকায়, নাহলে বলবে কি একই টাকা। আচ্ছা, লাভ বলুক বা ক্ষতি বলুক, লাভের পার্সেন্টেজ বাইর করতে বলবে বা ক্ষতির পার্সেন্টেজ বাইর করতে বলবে, গল্প উপরে পার্থক্যই থাকবে, উপরে পার্থক্য থাকবে। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা ভাইয়া, লাভ যদি হইতে হয়, একটু নর্মাল জিনিস চিন্তা করেন না, এটা আবার একটু পেছে যাবেন, এটা সায়েন্সের স্টুডেন্ট সবাই বুঝতেন। আচ্ছা, লাভ যদি হইতে হয় তাহলে নিচেরটা হবে ছোট, লাভের সময় নিচেরটা হবে ছোট, ক্ষতির সময় নিচেরটা হবে বড়। আপনি মাথায় রাখবেন কি, লাভের সময় নিচেরটা হবে ছোট আর ক্ষতির সময় নিচেরটা হবে বড়। মানে কি, যদি লাভ হয় তাহলে কি ক্রয় মূল্য কি ছোট হওয়া লাগে না? আর যদি ক্ষতি হয় তাহলে কি ক্রয় মূল্য বড় হওয়া লাগে না? তার মানে আমি ক্রয় মূল্য শব্দটা শুধু বাদ দিয়ে দিছি, লাভের সময় কি ক্রয় মূল্য ছোট আর ক্ষতির সময় কি ক্রয় মূল্য বড়। আমি এই কথাটা না লিখে আপনি ক্রয় মূল্য কথাটা শুধু বাদ দেন, তাহলে লাভের সময় কি ক্রয় মূল্য ছোট হওয়া লাগে। তার মানে আমি কিন্তু ক্রয় মূল্য দিয়ে করাবো না ম্যাথ, শুধু মনে রাখবো কি লাভের সময় কি পার্থক্য ডিভাইডেড বাই ছোট, এটা কিন্তু ক্রয় মূল্যই নিছি। কিন্তু যেহেতু আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিছু দিয়েই করাবো না, এর জন্য যেহেতু মান দিয়ে করাবো, এর জন্য ছোট মানটা লাভের সময় হবে ভাগ, আর ক্ষতির সময় কি বড় মানটা দ্বারা ভাগ করব। মানে কি, একটু এক্সাম্পল দেখি। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1, এগুলো প্রচুর আসে পরীক্ষায়। 1 নম্বর অঙ্কটা একটু দেখি তো কি বলছে। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে। আচ্ছা, টাকায় বলছে, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। আচ্ছা, লাভ বলছে, খুব ভালো কথা। আমি কি বলছি ভাইয়া, যদি টাকায় বলে তাহলে কি এই সূত্র, টাকায় বললে কি এই সূত্র। আচ্ছা, বলছে লাভ। আচ্ছা, লাভ হইলে কি পার্থক্য, তাহলে 3 আর 2 এটার পার্থক্য কত? 1। 3 আর 2 এর পার্থক্য কত? 1। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন আসেন 3 আর 2 এর ভিতর ছোট মান কত? 2। তার মানে আনসার কত? 50%। তাহলে আমরা শিখলাম কি, লাভের সময় আমি কেন ভাই ক্রয় মূল্যের বিষয়টা আনি নাই, কারণ আমি কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কনসেপ্ট ইউজ করি নাই, তাহলে প্যাস খেয়ে যাবেন পরীক্ষায়। এই টাইপের ম্যাথ প্রচুর আসে যে কোনো নিয়োগ পরীক্ষায়। আমরা কিভাবে করব, টাকায় বললেই আমরা এই সূত্রে যাব। লাভের সময় কি পার্থক্য ডিভাইডেড বাই ছোট, লাভের সময় কি ছোট হইতে হবে আর ক্ষতির সময় কি বড় হইতে হবে। এটা মাথায় রাখলাম ক্রয় মূল্য চিন্তা করে, কিন্তু ম্যাথ করার সময় ক্রয় মূল্য খুঁজবেন না। তাহলে 3 আর 2 এর ভিতর পার্থক্য কত? 1। আর 3 আর 2 এর মধ্যে ছোট মান কত? 2। তাহলে 1/2 ইন্টু 100, দ্যাট মিনস হচ্ছে 50%। আমি কি বুঝাইতে পারছি? এক যদি বুঝে থাকেন, এবার একটু আমি 5 নম্বর অঙ্কটা দেখাই। আচ্ছা, 5 নম্বরটা না দেখে যদি 2 নম্বরটা দেখে। আচ্ছা, 2 নম্বরটা নিয়ে একটু কথা বলি। 2 নম্বরটা দেখেন, 10 টাকায় 12টি করে কোনো জিনিস দিয়ে ক্রয় করে 10 টাকায় 8টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা দেখেন, 10 টাকায় 12টি জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি করে বিক্রয় করলে। আচ্ছা, বিষয়টা দেখেন, আমি বলছি কি, হয় বলবে টাকায়, 1 নম্বরে বলছি কি টাকায়, আর 2 নম্বরে বলছি কি দুটোটাই 10 টাকায়। তার মানে আমরা কেস ওয়ানের সূত্রটা কখন ইউজ করব, যদি টাকায় বলে অথবা একই টাকা বলে। তাহলে 1 নম্বরে কি শুধু টাকায় বলছে, মোস্ট ওয়েলকাম। 2 নম্বরে কি বলছে, একই টাকায়, এটাও 10 টাকা এটাও 10 টাকা। তার মানে কেস ওয়ানের শর্টকাট কখন অ্যাপ্লাই হবে, যদি টাকায় বলে অথবা দুইটা যদি একই টাকা হয়। মানে কি, দুইটা 10 টাকা, দুইটা 50 টাকা, দুইটা 100 টাকা। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে শুধু টাকায় বললে অথবা যদি একই টাকায় বলে, তাহলে আমরা কেস ওয়ানে শর্টকাট দিয়ে করব। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকি, একটু লেখেন তো এস ডান। এই পর্যন্ত যদি আমরা সবাই বুঝে থাকি, তাহলে একটু লেখেন এস ডান।
আচ্ছা এস ডান হয়েছে। এবার আছেন অঙ্ক নম্বর 5। আচ্ছা 5 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। এক ব্যক্তি চাল বিক্রি করে দেখলো যে 25 কেজি চালের বিক্রয় মূল্য 25 কেজি চালের বিক্রয় মূল্য 5 নম্বর অঙ্কটা দেখেন 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্য সমান 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান। আচ্ছা ভাইয়া প্রথমে একটু মনোযোগ সহকারে দেখেন এটারে আমরা কিভাবে কেস ওয়ানে ফেললাম। 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান, তার মানেটা কি? আপনি 25 কেজি চালের বিক্রয় মূল্য মনে করেন সাপোজ যদি 50 টাকা হয়, 20 কেজি চালের ক্রয় মূল্য হইতে হবে কত? 50 টাকা। বিষয়টা দেখেন আমি এই 5 নম্বর ম্যাটটারে কিভাবে কেস ওয়ানে নিলাম। বলা হয়েছে কি এক ব্যক্তি চাল বিক্রি করে দেখলো যে 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্য সমান। তাহলে 25 কেজি চালের বিক্রয় মূল্য যদি 50 টাকা হয়, 20 কেজি চালের ক্রয় মূল্য কি 50 টাকা না? তাহলে দুইটা কি একই টাকা হয়েছে না? তাহলে আমি বলছি কি যদি একই টাকা হয় তাহলে এই ম্যাথটা কি কেস ওয়ান। আমার গল্প কি বুঝছেন? 25 কেজি চালের বিক্রয় মূল্য যদি 50 টাকা হয় তাহলে 20 কেজি চালের ক্রয় মূল্য কি 50 টাকা হইতে হবে। বা 25 কেজি চালের দাম যদি আপনি 100 টাকা ধরেন তাহলে 20 কেজি চালের ক্রয় মূল্য কি 100 টাকা। তাহলে দুইটা কি একই টাকা হয়েছে না? তাহলে একই টাকা হইলে কি এই শর্টকাট ইউজ করা যাবে। আচ্ছা এখন শর্টকাটটা কি ছিল? বলা হয়েছে কত লাভ কত ক্ষতি হবে। আচ্ছা ক্ষতির পার্সেন্টেজ আমরা কি শিখছি? পার্থক্য 25 আর 20 এর পার্থক্য কত? 5। 25 আর 20 এর পার্থক্য কত? 5। আচ্ছা ক্ষতির সময় হবে কি বড়, তাহলে 25 আর 20 এর মধ্যে বড় কোনটা? 25। দ্যাট মিন্স 20%। আমার কথা কি সবাই বুঝছেন? আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে এই যে এক্সাম্পল 5 এটা কিভাবে আমি কেস ওয়ানে নিলাম গল্পটা কি বুঝাইতে পারছি? কারণ এখানে এই চালের বিক্রয় মূল্য যা এই চালের ক্রয় মূল্য তা, তার মানে দুইটার দামই এক, তার মানে হয়েছে কি একই টাকা। তাহলে একই টাকা হইলে কি কেস ওয়ানে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো এক্সাম্পল 5 ডান। এক্সাম্পল 5 ডান। আচ্ছা টাইপ 7 নিয়ে যারা বলতেছেন এটা হচ্ছে প্রাইমারি শিটে ছিল টাইপ 7। প্রাইমারি শিট আর বিসিএস এর পিলি শিটে কিছুটা পার্থক্য আছে, যদিও পাটিগণিত আমি মোটামুটি প্রাইমারি বেসে সবই পড়াইছি। এর জন্য যারা বিসিএস প্রিলির ক্লাস করতেছেন বিসিএস এর শিটটা ফলো করেন। ওটা প্রাইমারির ব্যাচে টাইপ 7 ছিল, আর এটা হচ্ছে বিসিএস প্রিলির ক্লাস। আমি প্রাইমারির ব্যাচেও পাটিগণিত মোটামুটি সবই ডিটেলস পড়াইছি। এর জন্য পার্থক্য খুব বেশি শিটে নাই, কিন্তু নাম্বারিং এর পার্থক্য আছে। এর জন্য কেউ কনফিউজড হন না, এখানে পড়ানো হবে বিসিএস এর শিটের আদলে, বিসিএস শিটের মডেলে। কথা কি বুঝছেন? আচ্ছা এক্সাম্পল 5 ডান হয়েছে। এইবার আসেন 7 নম্বর এক্সাম্পল, খুব মনোযোগ সহকারে সবাই দেখেন। এক্সাম্পল 7 খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, খুব মনোযোগ সহকারে দেখেন 7 নম্বর এক্সাম্পলটা। পুরো কোশ্চেনটা আমি লিখতেছি। 10 টাকায় 12টি হিসেবে 10 টাকায় 12টি হিসেবে 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে পেয়ারা না আরেকটু সুন্দর করে লিখতে হবে। আচ্ছা ভাই বিষয়টা একটু দেখেন, খুব মনোযোগ সহকারে দেখেন। এই ম্যাথটা আমি খুব ইজি মেথডে করাবো, আদারওয়াইজ কিন্তু অনেক প্রেসার পড়ে যাবেন। আমরা শিখছি কি লাভ মানে কি পার্থক্য ডিভাইডেড বাই ছোট ইন্টু 100। আচ্ছা আর যদি ক্ষতি বলতো পার্থক্য ডিভাইডেড বাই বড় ইন্টু 100%। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা
এবার সেখানে গল্পটা একটু পড়ি। 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে 12 টাকায়, এই জায়গায় টাকা বসে 10 টাকা, এই জায়গায় টাকা বসে 12 টাকা। আপনারা আমি শিখাইছি কি, যদি এই সূত্র ইউজ করতে হয় তাহলে বলতে হবে কি, হয় টাকায় বলবে নাইলে কি একই টাকায় বলবে, তাই না? তাহলে এই জায়গায় ভাই একটা বছর 10 টাকা আর একটা বছর 12 টাকা, তাহলে কি গল্প এক হয়েছে? গল্প তো এক হয় নাই। যদি এই ধরনের কোশ্চেন আসে, এগুলো আসে, এবং এগুলো শর্টকাট যদি দিয়ে আপনি করেন, অনেক হাবিজাবি শর্টকাট বানানো হয়েছে, এগুলো মনে রাখা খুব কঠিন। আমিও শর্টকাট দিয়ে করাবো। কীভাবে করাবো দেখেন, যদি টাকাটা ভিন্ন দেয়, এই জায়গায় বলছে 10 টাকা আর এই জায়গায় বলছে কি 12 টাকা, যদি টাকাটা একই দিত তাহলে তো আমি সরাসরি এই শর্টকাটে চলে যেতাম, তাই না? কিন্তু এখানে কি বলছে, একটা দিচ্ছে 10 টাকা আর একটা দিচ্ছে 12 টাকা। যদি এরকম ঘটনা করে তাহলে আপনি যেটা করবেন, এটা কি 10 টাকা আর এটা কি 12টি বলে দেন, দিচ্ছেন। এই জায়গায় কি বলছে 12 টাকা আর কি বলছে 10টি। বিষয়টা বুঝেন আমি কি করি, এই টাকার সাথে এই জায়গার যে টি তারে গুণ করবেন, আর এই জায়গার যে টি তার সাথে এই জায়গার টাকারে গুণ করবেন। মানে কাহিনী কি, এই জায়গায় একটা দেয়া আছে কি টাকা, আর একটা দেয়া আছে কি সংখ্যা। 10 টাকা আর 12টা কি সংখ্যা, তাহলে এই 10 টাকার সাথে প্রশ্নের পরের অংশের সংখ্যারে গুণ করবেন, মানে টাকা ইন্টু সংখ্যা। তাহলে 10 টাকার সাথে আমি যদি এই জায়গায় সংখ্যারে গুণ করি তাহলে 10 10 কত 100, আর এই 12-র সাথে যদি আমি টাকারে গুণ করি তাহলে কত 144। আমার কথা কি বুঝছেন? যদি এইরকম কোশ্চেন দেয়, এই টাকা একটা টাকা দিছে আর এই জায়গায় আরেকটা টাকা দিছে, দুইটা ভিন্ন টাকা দিছে, তখন কি কনসেপ্ট হচ্ছে কি টাকা ইন্টু সংখ্যা। তাহলে প্রথমটার টাকার সাথে দ্বিতীয়টার কি সংখ্যা, তাহলে 10 আর 10 গুণ করলে কত 100, আর পরেরটার সংখ্যার সাথে কি দ্বিতীয়টার টাকা, মানে টাকার সাথে সংখ্যারে গুণ, তাহলে কি 144। তাহলে আপনি কি এখন দুইটা মান পাইছেন, একটা পাইছেন 100 আর একটা পাইছেন কি 144। তাহলে বলছে কি এই জায়গায় লাভ হয়েছে। আচ্ছা, তাহলে 100 আর 144 পার্থক্য কত হয় 44। 144 আর 100 থেকে বিয়োগ করলে কি 44 হয়। আচ্ছা, যেহেতু লাভ বলছে তার মানে ছোট, 100 আর 144 এর মধ্যে ছোট কোনটা 100, তাহলে নিচে কত 100 ইন্টু 100%, তাহলে 100 100 কাটা, ফাইনালি কত 44%। আমার কথা কি সবাই বুঝছে? তাহলে কোনো কারণে যদি কোশ্চেনটা আপনার এইভাবে দেয় যে এখানে একটা টাকা দিচ্ছে, এই জায়গায় একটা টাকা দিচ্ছে ভিন্ন, তখন আপনি কি করবেন, টাকা ইন্টু সংখ্যা করবেন। তাহলে দুইটা ভ্যালু পাইলেন, এই একটা মান এই একটা মান, তাহলে এটা হলো আমার ছোট মান আর এটা হচ্ছে আমার কি বড় মান। তাহলে পার্থক্য কি 144 মাইনাস 100 মানে কি 44। যেহেতু লাভ হয়েছে তাহলে ছোটটা নেব, আর ক্ষতি হলে কি বড়টা নিতাম। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝা থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 7 ডান, সরি এক্সাম্পল 7, হ্যাঁ এটা তো এক্সাম্পল 7, এক্সাম্পল 7 ডান লেখেন তো। এটা খুবই ভাইটাল একটা ম্যাথ। এটা যে কোনো গাইড বই খুললেন, কি N1 10 আইন না কেমনে কি করছে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। N1 10 আইন না কিভাবে কি করছে আপনার নিজেরই মাথা নষ্ট হয়ে যাবে। এগুলো ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি। প্রথমটার এরকম চিন্তা না করে শোনেন, প্রথমটার টাকার সাথে দ্বিতীয়টার সংখ্যা, প্রথমটার সংখ্যার সাথে দ্বিতীয়টার টাকা, প্রথম কিছু না, মানে প্রথমের টাকার সাথে দ্বিতীয় সংখ্যা, প্রথমের সংখ্যার সাথে দ্বিতীয় টাকা, মানে টাকা ইন্টু সংখ্যা। এই যে জুলাস খান আপনার প্রশ্নের উত্তর পাইছেন, এগুলো হচ্ছে রাহাতস মেথড। এই যে যেগুলো দেখাচ্ছি এখন পর্যন্ত কোনো রুলস পাইছেন যে রুলস আমি কাউরে কপি করছি? একদম সত্য কথা বলেন, যারা আমার প্রথম থেকে ক্লাস করছেন। এগুলো হচ্ছে ভাইয়া ডিটেলস নিয়ে আমি যদি করতে যান তাহলে হচ্ছে আপনার 4 মিনিট সময় লাগবে। এগুলো হচ্ছে রিটেন ম্যাথ, মানে এগুলো আমরা রিটেনে করাই, 4 থেকে 5 মিনিট সময় লাগে। তাহলে আপনাকে এটা শর্টকাটে আনতেই হবে, কিচ্ছু করার নাই। কারণ আপনি এটা যদি ডিটেলসে যান আপনাকে 5 মিনিট সময় নিতে হবে, এবং এই ম্যাথগুলো প্রচুর প্রিলিতে আসে। সুতরাং এখানে শর্টকাট ব্যতীত অন্য কোনো অপশন নাই, এবং শর্টকাটটা আনা হয়েছে ডিটেলস থেকেই। এখন ওই ডিটেলস আবার যদি দেখাইতে যাই তাইলে এমনি তো ক্লাস হচ্ছে 70টা বলছিলাম, প্রায় 90টা লাগবে, তাহলে ক্লাস লাগবে 120টা। এই ডিটেলস দিয়ে আমি কীভাবে শর্টকাট আনছি, সবগুলো আমি ডিটেলস থেকে শর্টকাট বানাইছি। এগুলো দেখাইতে গেলে ভাই 120টা ক্লাস লাগবে, এতে হইবে না, সিলেবাস শেষ। এখন মতো আমার কোনো টেকনিক কপি করতে দেখছেন, যে অনেকের কাছে তো অনেক গাইড বই টই আছে বিভিন্ন, বা অনেকে অনেক সময় বিভিন্ন স্যারের কাছে পড়ছেন। আমি কোনো নিয়ম কি কারো কপি করছি?
এটা অনেস্টলি বলেন তো, এটা কি লিখছেন? প্রথম টাকা ইন্টু প্রথম সংখ্যা না, প্রথমটার টাকা ইন্টু দ্বিতীয়টার সংখ্যা। এই যে ভুল লিখছেন, প্রথমটার টাকার সাথে দ্বিতীয়টার সংখ্যা, প্রথমটার সংখ্যার সাথে দ্বিতীয়টার টাকা, মানে উল্টা। প্রথমের টাকা দ্বিতীয় সংখ্যা, প্রথমের সংখ্যা দ্বিতীয় টাকা। আচ্ছা এইবার আসেন, এইবারের একটু ভেজাল আছে, কেস 2, এটা হাতে কলমে করতে হবে। এইটারও একটা শর্টকাট অনেকে দেখায়, মানে বিভিন্ন গ্রুপে প্রায় ভাইরাল হয়, কিন্তু ওইটা আবার কাহিনী আছে ভাইয়া। ওই শর্টকাটে হচ্ছে ম্যাথ যদি চেঞ্জ করে দেয় ডাটা, তাহলে আবার মিলবে না। যেই শর্টকাট দিয়ে সব ম্যাথ মিলবে না, সেই শর্টকাট আবার করা যাবে না। আমি এখন কেস 2 যেটা করাবো, এটা ডিটেলস নিয়মেই করতে হবে। 42তম প্রিলিতে কিন্তু কেস 2 দিয়ে কোশ্চেন আসছে। এটারও একটা শর্টকাট অনেকে দেখায়, কিন্তু সেটা আবার ম্যাথের একটা নির্দিষ্ট নিয়মের জন্য, নিয়মটাও চেঞ্জ করে দিলে হবে না। এর জন্য আমরা ওই শর্টকাটটা শিখবো না। আমি ডিটেলসটা প্রথমে শিখাচ্ছি, এরপর ওই ডিটেলসটাকে একটু শর্ট করার চেষ্টা করব। এটা পরীক্ষা আসলে 1.5 মিনিট সময় নিয়ে করতে হবে। আচ্ছা তাহলে প্রথমে আমি একটু দেখাই কেস 2 এর অঙ্ক নাম্বার 8। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, আর 2টা ম্যাথ করাবো, 8 আর 9, খুব সময় নিয়ে করাবো। 30 টাকায় 10টি দরে, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে, ও 15টি দরে সমান সংখ্যক লিচু ক্রয় করে, সমান সংখ্যক লিচু ক্রয় করে সবগুলো লিচু 30 টাকায় 12টি দরে বিক্রি করলে, 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা প্রথমে আমি পুরো ডিটেলস নিয়মটা দেখাচ্ছি, এরপর আমি শর্টকাটটা দেখাবো। আচ্ছা 30 টাকায় 10টি দরে, আরেকটা হচ্ছে কি 30 টাকায় 15টি দরে। দেখেন 30 টাকায় 10টি দরে ও 15টি দরে, তার মানে কি 30 টাকায় 10টা, আবার 30 টাকায় কি 15টি দরে সমান সংখ্যক লিচু কি করছেন? ক্রয় করছেন। তাহলে এই জায়গার ঘটনা হচ্ছে প্রথম ক্ষেত্রে, আর 30 টাকা যে 15টা কিনছেন এটা হচ্ছে কি দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে আমি যেই কাজটা করব, প্রথম ক্ষেত্রে একটার ক্রয় মূল্য বের করব। তাহলে প্রথমে একটু ডিটেলস লেখা করাই, তারপর শর্টকাট করে দিচ্ছি। প্রথম ক্ষেত্রে 10টির ক্রয় মূল্য 30 টাকা। প্রথম ক্ষেত্রে কি 10টির ক্রয় মূল্য কি 30 টাকা না? তাহলে একটার ক্রয় মূল্য কত? 30/10, দ্যাট মিনস হচ্ছে কি 3 টাকা। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে 10টার ক্রয় মূল্য পাইছি কত? 30 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য কত? 30/10 মানে 3 টাকা। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি করছে? 15টি দরে 30 টাকায়, তাহলে 15টির ক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কত? 30/15 টাকা, দ্যাট মিনস হচ্ছে কি 2 টাকা। আচ্ছা তাহলে ভাই গল্পটা দেখেন, প্রথম ক্ষেত্রে 30 টাকায় 10টি দরে, তারপরে 10টার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য বের করলাম। 30 টাকায় 10টি দরে 15টি দরে, সেকেন্ড ক্ষেত্রে কি 15টির ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য কত? 2 টাকা। তাহলে এই জায়গার একটার ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, এই জায়গার একটার ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে এই জায়গার একটার এই জায়গার একটা, মোট এই দুইটা, এই মোট দুইটার ক্রয় মূল্য কত? 3 টাকা প্লাস 2 টাকা, দ্যাট মিনস হচ্ছে 5 টাকা। তাহলে আমি দুইটার ক্রয় মূল্য বাইর করছি কত? 5 টাকা। বিষয়টা বুঝেন, প্রথম ক্ষেত্রে একটা কিনছেন 3 টাকায়, আর দ্বিতীয় ক্ষেত্রে একটা কিনছেন কত? 2 টাকায়। তাহলে মোট দুইটা, এই জায়গার একটা আর এই জায়গার একটা, এই মোট দুইটার ক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটা বোঝার জন্য কি যেই কয়টা কিনছেন সেই কয়টাই কি বিক্রি করতে হবে। যদি 5টা কিনি তাহলে তো 5টাই বেচতে হবে, আবার 10টা কিনলে তো 10টাই বেচতে হবে। তারপর দেখবো যে ক্রয় মূল্য বড় না বিক্রয় মূল্য বড়। আমার কথা কি বোঝেন নাই? তার মানে দুইটার যেহেতু ক্রয় মূল্য বাইর করছি, আমার বিক্রয় মূল্য বাইর করতে হবে কয়টার? দুইটার। আর বিক্রয় মূল্য কি বলছে? সবগুলো লিচু 30 টাকায় 12টি ধরে, তাহলে বিক্রয় মূল্য দেখেন 30 টাকায় 12টি ধরে, তার মানে 12টির বিক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত? 30/12। আর আমি বলছি কি যেই কয়টা কিনছি এই কয়টাই তো ব্যস্ত হবে, তাহলে দুইটার বিক্রয় মূল্য কত? 30 × 2 / 12, 6, 5, তার মানে 5 টাকা। তার মানে আপনি কিনছেন 5 টাকায়, বেচছেনও 5 টাকায়, তার মানে কি লাভও হয় নাই ক্ষতিও হয় নাই।
তাহলে এটার অ্যান্সার কি? লাভ বা ক্ষতি কোনো কিছুই হয়নি। তার মানে আপনি যেহেতু কিনছেনও দুইটা, বেচছেনও দুইটা, আর কিনছেনও 5 টাকায়, বেচছেনও 5 টাকায়, তার মানে লাভ বা ক্ষতি কি কিছু হয়েছে? তার মানে কি লাভ বা ক্ষতি কোনো কিছু হয়নি। কিন্তু এই জায়গায় যদি বিক্রয় মূল্য 4 টাকা হইতো তাহলে কি ক্ষতি হইতো? তাহলে ক্ষতির পার্সেন্টেজ বাইর করতেন কিভাবে? আবার পার্থক্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। আবার যদি লাভ হইতো তাহলে পার্থক্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। আমার কথা কি সবাই বুঝছেন? সবাই যদি এই ডিটেলসটুকু বুঝে থাকেন একটু লেখেন তো ডি ডান। এই ডিটেলসটা যদি বুঝে থাকেন একটু লেখেন তো ডি ডান। সবাই একটু কমেন্টস করেন তো ডি ডান হয়েছে কিনা। আচ্ছা, সবার জন্য একটা ঘোষণা, মানসিক দক্ষতার ক্লাস আমি আসলে কেমন নেই এটাও তো একটু আপনাদের জানার অনেকেরই আগ্রহ থাকতে পারে। আমি শুক্রবার দিন রাহাত জব ম্যাথে সংখ্যার উপর একটা ক্লাস নেব। ক্লাসটা হবে রাত 10টায়। শুক্রবার দিন সংখ্যার উপর আমি একটা ক্লাস নেব। শুধু এই ক্লাসটা সবাই একটু করেন, তারপরে আপনার সিদ্ধান্ত নিতে খুব ইজি হবে। কারণ আমি ম্যাথের থেকে মানসিক দক্ষতা আরো সোজা করে পড়াই। কারণ ম্যাথমেটিক্স অনেক বেসিক শিখাতে হয়, মানসিক দক্ষতায় বেসিক নাই। কারণ মানসিক দক্ষতায় তো কোনো রিটেন কোশ্চেন হবে না, মানসিক দক্ষতায় পুরো কোশ্চেনটা হবে এমসিকিউ। এই কারণেই আমি চাই এই বেসে সবাই পড়ুক। আমার লাভ কি? আপনারা যদি এই জায়গায় মনে করেন আরো আজকে সিদ্ধান্ত নেন যে ভাইয়া 300 টাকা করছে, কতজন ভর্তি হবেন? সর্বোচ্চ 500 জন ভর্তি হলে 1.5 লাখ টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অবস্থায় রাখছে অনেক ভালো আছি। এই 1.5 লাখ টাকার জন্য আপনাদের সবাই মানসিক দক্ষতায় নিতে হবে, এই অবস্থা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখন আর রাখে নাই। কিন্তু আমার আগ্রহটা কেন নেয়ার? কারণ আমি মানসিক দক্ষতাটা ম্যাথের থেকেও সোজা করে পড়াই। তাহলে ম্যাথের ক্লাস তো আপনারা ইনশাআল্লাহ এনজয় করতেছেন, আমার তো যেটা ধারণা ফিডব্যাক দেখে, তাহলে মানসিক দক্ষতা আরো বেশি এনজয় করবেন। এখন যে কোনো একজন তো একটা প্রশ্ন করতে পারেন, ভাই 1.5 লাখ টাকা নাকি আপনাদের কিছু না, তাহলে আমাদের ফ্রি করে দিচ্ছেন না কেন? এখন ফ্রি করে দিলে যে সমস্যাটা, আমি 460 300-তে নামাইছি, এতেই তো একটা প্রতিক্রিয়া হচ্ছে অনেকের মনে যে কেন টাকা আমরা বেশি দিলাম। এখন আমি যদি ফ্রি করি তাহলে ওনাদের তো টাকা আবার ফেরত দিতে হবে। তাহলে এই 700 জনের আবার 460 টাকা ফেরত দিলে তো আমার 3 লাখ টাকা ফেরত দেওয়া লাগবে। এটা তো আবার দেওয়া পসিবল না। আর ফ্রি জিনিসের কোনো ভ্যালু নাই। আমি একটা কোর্স আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদের ফ্রি করার সুযোগ দিয়েছিলাম, সেটা হচ্ছে জ্যামিতি কোর্স। আমি যখন 43-এ পড়াইছিলাম, যে 43 পিলির কেউ আছে কিনা আমি জানি না, 43 পিলির ব্যাচের আমি স্টুডেন্টদের বলছিলাম জ্যামিতি কোর্সে ভর্তিতে কারো 1 টাকাও দেওয়া লাগবে না, সবাই ফ্রি। ওই ফ্রি সুযোগ দিয়ে আমি যেটা দেখছি, ওনারা কেউ ফ্রিতে ক্লাস করে নাই এবং ওই পুরো ব্যাচটাই আমার নষ্ট হয়ে গেছে শুধু ফ্রি সুযোগ দেওয়ার কারণে। মানে আমি এটা যারা আমার 43 পিলির স্টুডেন্ট ছিল তাদেরকে আমি ফ্রি বসি, কারো টাকা দিতে হবে না ওই কোর্সে পড়তে। ওতে আমি যা দেখলাম লাস্টে তারা ক্লাসও করে না এবং তাদের ওভারঅল অ্যাক্টিভিটিসে আমার টোটাল কোর্সটাই নষ্ট হয়ে গেছে। এই কারণে আমি এরপর শিক্ষা নিছি ফ্রি নামে কোনো কিছু আর দেওয়া যাবে না পেইডের ক্ষেত্রে, কারণ এটার আর কোনো ভ্যালু থাকে না। কথা কি বুঝছেন ভাই? আমি সব কিছু টুকটাক এক্সপিরিয়েন্স করেই কথা বলি। বিশ্বাস করলে 43 পিলিরে কেউ আছে একটু কমেন্টস করে জানান তো ঘটনা সত্য কিনা, আমি ফ্রি দিছিলাম কিনা সুযোগ। লাস্টে 2 কোথা থেকে আসলো? এই পোস্টে ভাইয়া 2টার বিক্রয় মূল্য, আপনি ক্রয় 2টা করছেন না, এই যে এখানে একটা আর এখানে একটা, তাহলে 2টা ক্রয় করছি, এই কারণে আমি বিক্রয় মূল্য বাইর করছি 2টা। আচ্ছা, এখন একটু কথা আছে ভাইয়া। আরে ভাইয়া একটা ধরে করবেন কিভাবে? আপনার এই জায়গার একটা আর এই জায়গার একটা, তাহলে 2টা কিনছেন না? আপনার এই জায়গায় একটা আর এই জায়গায় একটা, এই ক্ষেত্রে একটা কিনছেন, এই ক্ষেত্রে একটা কিনছেন, তাহলে মোট কি 2টা কিনছেন না? এই জন্য তো 2টাই নিতে হবে। আচ্ছা, আমি আরেকটু বলি, এটা আরেকটা ম্যাথ আমি করাবো 9 নম্বর। 8 আর 9 আমি আজকে ডিটেলস দেখাচ্ছি। আজকে যদি এটা শর্ট করি অনেকে নিতে পারবেন না। 2 নম্বরটা আমি করাচ্ছি আর 9 নম্বরটা আগামী ক্লাসে আমি 8 আর 9 শর্টকাটটাও দেখাবো, প্রয়োজনে এটা আরেকবার বুঝাবো, যেহেতু অনেকের কাছে এটা কঠিন লাগতেছে। আরেকবার একটু বাসায় ঠান্ডা মাথায় করেন। আমি এবার একটু 9 নম্বরটা দেখাই। ভাই 8 9 কিন্তু শিখতে হবে, 42 মিনিটে কিন্তু কোশ্চেন আসছে। আমি 9 নম্বরটা এখন ডিটেলসে দেখাবো। আগামী ক্লাসে আমি 8 আর 9 এর কিভাবে শর্টকাট বানাইছি ডিটেলস দিয়ে সেটাও শিখাবো। প্রয়োজনে এই 8 9 আরেকবার করাবো, কারণ এই দুটো একটু কঠিন ম্যাথ। আচ্ছা, 9 নম্বরটা একটু দেখেন। আচ্ছা, 9 কি বলছে দেখি তো। টাকায় 4টি। আচ্ছা, টাকায় 4টি তার মানে কি? 4টির ক্রয় মূল্য।
চারটির ক্রয় মূল্য 1 টাকা, টাকায় মানে কি চারটির ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত 1/4 টাকা। এই পর্যন্ত ঠিক আছে। টাকায় চারটি, তাহলে চারটির ক্রয় মূল্য কত 1 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত 1/4, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। আচ্ছা, টাকায় 6টি ধরে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি টাকায় 6টি, তাহলে 6টির ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত 1/6 টাকা। তাহলে এই জায়গায় আপনি একটা কিনছেন, এই জায়গায় একটা কিনছেন, তাহলে এই দুইটারে যদি যোগ করেন, এই একটা আর এই একটা, তাহলে মোট কি দুইটা কিনছেন না, তাহলে এই দুইটার ক্রয় মূল্য কত হবে 1/4 প্লাস 1/6, 1/4 প্লাস 1/6 করলে আসে 5/12। এই পর্যন্ত কি বুঝছেন? 4টার ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য কত 1/4। আর দ্বিতীয় ক্ষেত্রে কি 6টার ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য কত 1/6। তাহলে এই জায়গায় একটা কিনছি, এই জায়গায় একটা কিনছি, তাহলে মোট কিনছি কয়টা, দুইটা। আচ্ছা, এইবার কি বলছে দেখেন, সবল সংখ্যক জলপাই কিনে এক ব্যক্তি টাকায় 5টি করে বিক্রি করলে, টাকায় 5টি বিক্রি, টাকায় 5টি, তাহলে 5টির বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটার বিক্রয় মূল্য কত 1/5, দুইটির বিক্রয় মূল্য কত 2/5 টাকা। এখন যে কোনো একটা প্রশ্ন করতে পারেন, ভাই যে দুইটার বিক্রয় মূল্য বাইর করছেন কেন? এখন ভাই ঘটনা হচ্ছে লাভ বা ক্ষতি হয়েছে কিনা এটা আপনি বুঝবেন কেমনে? ক্রয় মূল্য বেশি হইলে কি ক্ষতি, ক্রয় মূল্য কম হইলে কি লাভ। এখন আপনি 5টা কিনছেন আর মনে করেন 60টা বিক্রি করছেন, এদিকে আপনি ধরতে পারবেন লাভ না ক্ষতি হয়েছে? তার মানে কি আমি যত সংখ্যক ক্রয় করব ঠিক তত সংখ্যক বিক্রয় করব। তাহলে আমি যদি 10টা জিনিস কিনি ক্রয় করি, তাহলে বিক্রিও করবো কয়টা 10টায়। এইবার দেখবো আমি 10টা ক্রয় করে কয় টাকায় ক্রয় মূল্য ছিল আর 10টার বিক্রয় মূল্য কত ছিল, তখনই তো আমি লাভ আর ক্ষতি বের করতে পারবো। আমার কথা কি বোঝেন নাই? যখন আপনি লাভ আর ক্ষতি বের করতে চাবেন, তাহলে যতগুলা বেচবেন ততগুলোই কিনতে হবে। তাহলে আপনি যদি 2টা ক্রয় করেন, তাহলে বিক্রয় করতে হবে 2টা। আমার কথা কি বুঝছেন? এখন এই জায়গায় একটা বিক্রি ক্রয়, এই জায়গায় একটা ক্রয়, এই 2টা মিলেই তো কি 1 + 1, তার মানে কি 2টার ক্রয় মূল্য 5/12। তাহলে 5টার বিক্রয় মূল্য 1 টাকা দেওয়া আছে, তাহলে 2টার বিক্রয় মূল্য কত 2/5। এখন হচ্ছে কি যদি বিক্রয় মূল্য, এই জায়গায় বিক্রয় মূল্য হয়েছে কি কম, তার মানে কি ক্ষতি হয়েছে, কারণ ক্ষতির পার্সেন্টেজ বের করবেন কি পার্থক্য ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এই 8 আর 9 দুইটা সবাই এই ডিটেলস নিয়মই করবেন। আমি আগামী ক্লাসে এই বেসিক দিয়েই কোনো কিছু না লিখে কিভাবে করবে সেটা শিখাবো, এবং প্রয়োজনে 8 9 আমি আরেকবার দেখাবো। আর মূল কথাই 8 9 প্রচুর বিভিন্ন চাকরির গ্রুপে একটা শর্টকাট খুব চলে, ওই শর্টকাট দিয়ে করা যাবে না। কেন? কারণ ওই জায়গায় কোশ্চেন একটা নির্দিষ্ট ডাটা দিয়ে যদি হয় তাহলে হবে, কিন্তু কোশ্চেনে যদি প্যাটার্ন চেঞ্জ করে দেয় তাহলে মিলবে না। আমি নিজেও কিন্তু শর্টকাটটা জানি, কিন্তু আমি শর্টকাটটা মুখ দিয়ে উচ্চারণ করতেছি না কেন? উচ্চারণ করলে সবাই চিন্তা করবেন এত কিছু লেখার দরকার আছে, ও তো শর্টকাট দিলে 10 সেকেন্ড হয়ে যায়, কিন্তু অঙ্কের প্যাটার্ন চেঞ্জ করে দিলে কট। এর জন্য যেই শর্টকাট সব ধরনের ম্যাথ করতে পারবেন সেটা হচ্ছে ইউনিক শর্টকাট, সেই শর্টকাট শিখবেন। কিন্তু যেটা দিয়ে ম্যাথের প্যাটার্ন চেঞ্জ করে দিলে হবে না, সেই শর্টকাট শিখা যাবে না। এই কারণে কিন্তু আমি একবার শর্টকাটটা বলি নাই, বললেই সবাই বলবে আল্লাহ রাতবে কি পাগল, এত কিছু লেখা করাইছে, আর ওইটা পড়াইতে আমার লাগতো নিজের 1 মিনিট, আমার নিজের কি কষ্ট করে এত কিছু করা লাগতো। তাহলে 8 আর 9 সবাই মূল নিয়মটাই পুরোটা করেন, আগামী ক্লাসে আমি শিখিয়ে দেবো এগুলো কিছু না লেখা 1 মিনিটের মধ্যে কিভাবে করবেন, কারণ এত কিছু তো আর 1 মিনিটের মধ্যে করতে পারবেন না। কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আর একটু হোমওয়ার্ক দিতে চাচ্ছি, টাইপ 5টা সবাই বাসায় একটু নিজেরা করেন তো, HW টাইপ 5 HW করবেন। আর যারা নিয়মিত নোট করেন এবং ম্যাথ মোটামুটি ভালো পারেন তারা টাইপ 5টা আলাদাভাবে নোট করে আপলোড করবেন। টাইপ 5 আমি টাইপ 1-এ করাইছি, কার কেমন কনসেপ্ট এটা আমি বোঝার জন্য টাইপ 5টা হোমওয়ার্ক দিলাম। যারা নিয়মিত নোট করেন তারা টাইপ 5টা আলাদাভাবে নোট করে, মানে যারা ভালো পারেন একটু গ্রুপে দিবেন, যাতে যারা একটু কম পারে তারা জানি টাইপ 5টা থেকে সরাসরি সাহায্য নিতে পারে। তাহলে ফাইনাল ফিডব্যাক দেন, ফুল ক্লাস ডান হয়েছে কিনা। আজকের ক্লাস একটু কঠিন ছিল, বিশেষ করে শেষের দিকের আলোচনা। সোজা জিনিস শিখতে হবে, কঠিন জিনিসও শিখতে হবে। সব ক্লাসই খুব মজা লাগবে তাহলে তো আবার হলো না, তাহলে তো আমি সব ললিপপ পড়াইলাম, তাই না? এজন্য সোজা কঠিন মিলাইয়েই পড়ানো হবে। পরবর্তী ক্লাস শনিবার দিন। আচ্ছা, আরেকটু কথা আছে, আপনাদের সাথে আমি একদিন একটু লাইভ আড্ডায় আসা দরকার 15-20 মিনিটের জন্য। সেটা আমি দেখি শুক্রবার দিন হয়তোবা সংখ্যার ক্লাসের পর একটা লাইভ আড্ডা আমি আসতে পারি 15 মিনিটের জন্য, রাত্র 11:30টার দিকে। লাইভ আড্ডাতে সবাই থাকেন, একটু গুরুত্বপূর্ণ কথা আছে। আজকে তো অনেক টাইম হয়ে গেছে, আজকে আর বলবো না। আমাদের ভবিষ্যৎ স্ট্র্যাটেজিটা কেমন হতে পারে ম্যাথের,
ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? শেষের দিকের আলোচনাটা একটু কঠিন ছিল, কিন্তু আমাদের কঠিন জিনিসও শিখতে হবে। সব তো যদি সোজা শিখি তাহলে হবে? আর ইনশাল্লাহ সব ধরনের চ্যালেঞ্জ আমরা নেব। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। আর শুক্রবার দিন মানসিক দক্ষতার সংখ্যার ক্লাসটা করার আমন্ত্রণ রইল। রাত্র 10টার সময় হবে রাহাত জবনেতে। যারা দ্বিধা দ্বন্দ্বে আছেন ভাইয়ার কাছে কি মানসিক দক্ষতা পড়বো কিনা, বা মানসিক দক্ষতা কি আদৌ পড়া লাগে কিনা, শুধু গাইড বই পড়লেই কি হয় কিনা, সব প্রশ্নের উত্তর শুক্রবার দিনের ক্লাসে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শেষের দিকের আলোচনা ডেঞ্জারাস কঠিন ছিল, শুধু নট কঠিন। খানজাহান আলী, ব্যাড লাক, আপনিও পুরস্কার পাওয়ার মতো নোট করছিলেন, কিন্তু পুরস্কার তো অনেকজনকে দেওয়া যাবে না। আপনার নোটটা আমার পছন্দ হয়েছে খানজাহান আলী, হ্যাঁ আপনার উদ্দেশ্যে বলতেছি, আপনার নোটটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু কতজন পুরস্কার দেবো? ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।